সর্বশেষ আপডেট আন্তর্জাতিক সংবাদে আপনাকে স্বাগত। শুরুতেই সংবাদ শিরোনাম। ক্ষণস্থায়ী বিরতির অবসান ঘটিয়ে জর্ডানের মার্কিন ঘাঁটিতে হামলা ইরানের, থাকছে বিস্তারিত প্রতিবেদনে। এরপর জানিয়ে দেব ইরাকে ইরান সমর্থিত গোষ্ঠীর উপর সৌদি আরব ও যুক্তরাষ্ট্রের হামলা, থাকছে বিস্তারিত প্রতিবেদনে। সর্বশেষ থাকছে পেন্টাগনের বিরুদ্ধে ইরান যুদ্ধে সেনা হতাহতের তথ্য ধামাচাপা দেওয়ার অভিযোগ। পেন্টাগনের সেনা হতাহতের তথ্য প্রকাশে লজ্জাজনক পদ্ধতি অবলম্বন করেছে বলেছেন সাবেক মার্কিন প্রতিরক্ষা মন্ত্রী ও সিআইএর সাবেক পরিচালক লিও প্যানেটা। সব ধরনের সংবাদ সবার আগে পেতে আমার WNews24 চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকুন। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী জানিয়েছে পশ্চিম এশিয়ার মার্কিন বাহিনীগুলোর উপর আকস্মিক আক্রমণের চেষ্টা করে ইরান অনেকগুলো ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছুড়েছে। এতে দুই পক্ষের মধ্যে নতুন করে 13 দিন চলা লড়াইয়ের যে বিরতি ঘটেছিল তার অবসান হলো বলে জানিয়েছে বিবিসি। হামলাটি ইরানের স্থানীয় সময় বুধবার রাত 1:15 দিকে চালানো হয়েছে আর সব ক্ষেপণাস্ত্র সফলভাবে বাধা দেওয়া হয়েছে বলে মার্কিন সেন্টার কমান্ড সেন্টকম জানিয়েছে। ইরান জানিয়েছে তারা জর্ডানের মার্কিন সামরিক ঘাঁটিগুলোকে লক্ষ্যবস্তু করেছে। পরে মার্কিন সামরিক বাহিনী ও সৌদি আরবের বাহিনী ইরাকের ইরান সমর্থিত পপুলার মোবিলাইজেশন ফ্রন্টের বর্ষা সদর দপ্তরে বিমান হামলা চালায়। সৌদি আরবে ইরান থেকে হওয়া ড্রোন হামলার জবাবে এ হামলা চালানো হয়েছে বলে সৌদি আরব জানিয়েছে। পিএমএফের দপ্তরে হামলা নিয়ে ইরান এখনও কোনো প্রতিক্রিয়া জানায়নি। এই পাল্টাপাল্টি হামলার ঘটনাগুলো যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে লড়াইয়ের যে বিরতি এসেছিল তা ভেঙে দিতে পারে। ইরানের ইসলামী রেভলিউশনারি গার্ড কোর জানিয়েছে তারা হরমুজ প্রণালীতে 3টি তেল ট্যাঙ্কার আঘাত এনেছে। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সফররত ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সঙ্গে বৈঠক করার দিনটিতে জর্ডানের মার্কিন ঘাঁটিতে হামলা চালায় ইরান। এর আগে ট্রাম্প বলেছিল তাদের সঙ্গে ইরানের খুব বন্ধুত্বপূর্ণ আলোচনা চলছে। গত শুক্রবার পর্যন্ত টানা 13 দিন ইরানের হামলা চালিয়েছিল যুক্তরাষ্ট্র। তখন মার্কিন হামলার জবাব পশ্চিম এশিয়ায় মার্কিন অবস্থানগুলোতে পাল্টা হামলা চালিয়েছিল ইরান। তারপর থেকে 3 দিন পাল্টাপাল্টি হামলা বন্ধ ছিল। সংঘাত আবার উস্কে উঠতে পারে এমন আশঙ্কায় বুধবার সকালে তেলের দাম আবারও বেড়েছে। এশিয়ার বেল্টের অপরিশোধিত তেলের ব্যারেল প্রতি 4.3% বেড়ে $87.70 দাঁড়িয়েছে আর যুক্তরাষ্ট্রে 4.2% বেড়ে ব্যারেল প্রতি $82.62 হয়। ইরাকে ইরান সমর্থিত গোষ্ঠীর উপর সৌদি আরব ও যুক্তরাষ্ট্রের হামলা। সৌদি আরব জানিয়েছে তাদের সশস্ত্র বাহিনী যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ডের সঙ্গে সমন্বয় করে ইরাকে ইরান সমর্থিত গোষ্ঠীগুলোর বিরুদ্ধে পূর্ব পরিকল্পিত নিখুঁত আক্রমণ চালিয়েছে। ইরাকের এই গোষ্ঠীগুলো সৌদি আরবের তেল স্থাপনাগুলোতে ড্রোন হামলার জন্য দায়ী বলে বুধবার অভিযোগ করেছে রিয়াদ। সেন্টকম জানিয়েছে এর আগের 72 ঘন্টায় সৌদি আরবের 30টিরও বেশি ড্রোন হামলা হয়েছে। তারপর ইরাকের এই আক্রমণ চালানো হয়েছে। সেন্টকম অভিযোগ করে বলেছেন ইরাক থেকে সৌদি আরবের জ্বালানি অবকাঠামো ও মার্কিন বাহিনীর বিরুদ্ধে হামলা হয়েছে। ইরানের ইসলামী রেভলিউশন গার্ড কোরের নির্দেশনায় সৌদি আরবের প্রতিরক্ষা মন্ত্রণালয় তাদের পূর্বাঞ্চলীয় প্রদেশের তেল স্থাপনাগুলোতে হামলার জন্য তারা যাদের দায়ী করেছেন সেই ইরাকি গোষ্ঠীগুলোর উপর এই আঘাত হানা হয়েছে। রিয়াদ উত্তেজনা বৃদ্ধি চায় না, কিন্তু যে কোনো আগ্রাসনের জবাব দেবে। সৌদি আরবে চালানো এই হামলাগুলোর সঙ্গে যুক্ত থাকার কথা অস্বীকার করেছে ইরান। দেশটির রাষ্ট্রায়ত্ত সম্প্রচার মাধ্যম আইবিতে বুধবার আনামা একটি সামরিক কর্মকর্তা বলেছেন সৌদি আরবে মার্কিন স্বার্থের উপর হামলার দায় ইরানের উপর চাপানোটা ছিল একটি বড় ধরনের ভুল হিসাব। বুধবার সৌদি আরব জানায় তাদের এয়ার ডিফেন্স ইরাক থেকে ছোড়া বেশ কয়েকটি ড্রোন বাধা দিয়ে ধ্বংস করেছে। এটি 2 দিনেরও কম সময়ের মধ্যে দেশটির দ্বিতীয় ড্রোন হামলা ছিল। আর কয়েক ঘন্টা পরেই ইরাকে যুক্তরাষ্ট্র ও সৌদি আরবের যৌথ হামলার কথা ঘোষণা করা হয়। সৌদি আরবের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র তুর্কি আল মালিকি মঙ্গলবার বলেছেন ইরাক থেকে ইরানের সমর্থিত গোষ্ঠীগুলো ড্রোন ছুড়েছিল। তিনি আরও বলেছিলেন রিয়াদ উপযুক্ত সময় ও স্থানে এর জবাব দেওয়ার অধিকার রাখে। ইরাকের বার্তা সংস্থা আইএনএর খবরে বলা হয়েছে পপুলার মোবিলাইজেশন ফোর্সের বর্ষা দপ্তরে জানিয়েছে যে তাদের স্থানীয় কমান্ড সদর দপ্তরকে বিমান হামলার লক্ষ্যবস্তু করা হয়েছে আর এতে তাদের 2 সদস্য আহত হয়েছে।
পিএমএফ আরবিতে হাশদ আল-শাবি নামে পরিচালিত, এটি মূলত শিয়া আধা সামরিক গোষ্ঠীগুলোর একটি সমন্বিত সংগঠন যা আনুষ্ঠানিকভাবে ইরাকের রাষ্ট্রীয় নিরাপত্তা বাহিনীর সঙ্গে একীভূত হয়েছে। পিএমএফ এর বেশ কয়েকটি উপদল রয়েছে যারা ইরানের মিত্র গোষ্ঠী। ইরাকের প্রধানমন্ত্রী আলী আল জাইদি এর ড্রোন হামলার বিষয়গুলো তদন্ত করে দেখার নির্দেশ দিয়েছে। তিনি বলেছেন, ইরাক প্রতিবেশীদের উপর আক্রমণ চালাতে তার ভূমি ব্যবহার করতে দেবে না। ইরান যুদ্ধে মার্কিন সেনা হতাহতের প্রকৃত তথ্য ধামাচাপা দেওয়ার গুরুতর অভিযোগ উঠেছে যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা বিভাগের সদর দপ্তর পেন্টাগনের বিরুদ্ধে। পেন্টাগন মার্কিন সেনা হতাহতের তথ্য প্রকাশে লজ্জাজনক পদ্ধতি অবলম্বন করেছে বলে মন্তব্য করেছেন সাবেক মার্কিন প্রতিরক্ষা মন্ত্রী ও সিআইএর সাবেক পরিচালক লিও প্যানেটা। ব্রিটিশ সংবাদ মাধ্যম দ্য গার্ডিয়ানকে এ খবর জানিয়েছেন। গত আড়াই মাস ধরে কোনো আনুষ্ঠানিক সংবাদ সম্মেলন করেনি মার্কিন প্রতিরক্ষা বিভাগ। আগামী নভেম্বরের মধ্যবর্তী নির্বাচনের আগে জনরোষ এড়াতে ট্রাম্পের ইরান যুদ্ধের প্রকৃত খেসারত গোপন করা হচ্ছে বলে অভিযোগ উঠেছে। আফগানিস্তান ও ইরাক যুদ্ধের সময় নিয়মিত পেন্টাগন ব্রিফিং পরিচালনা করা পেনেটা দ্য গার্ডিয়ানকে ফোনে বলেন, আমেরিকার জনগণের কাছ থেকে তথ্য লুকিয়ে রাখা একটি পরিকল্পিত চেষ্টা চলছে। যুদ্ধে আমাদের সবার যে যৌথ দায়িত্ব রয়েছে সেটির ক্ষেত্রে এটি একটি লজ্জাজনক দৃষ্টিভঙ্গি। যুক্তরাষ্ট্র ইরানের মধ্যে এ মাসে ভঙ্গুর অস্ত্রবিরতি ভেঙে যাওয়ার পর দুই পক্ষই পাল্টাপাল্টি ক্ষেপণাস্ত্র ও বিমান হামলা চালিয়ে আসছে। সাম্প্রতিক যুদ্ধক্ষেত্রে মার্কিন সেনা নিহতের সংখ্যা বেড়ে 18 জনে দাঁড়িয়েছে এবং আহত হয়েছে প্রায় 430 জন সেনা। নিউ ইয়র্ক টাইমসের প্রতিবেদনে বলা হয়েছে, 7 জুলাইয়ের পর থেকে 100 জন মার্কিন সেনা আহত হলেও পেন্টাগনের প্রথমে তা প্রকাশ করেনি। পরে সমালোচনার মুখে সামাজিক মাধ্যমে তা স্বীকার করে পেন্টাগন জানায়, আহত এই সেনাদের 96% পুনরায় কাজে যোগ দিয়েছে। এরপর পেন্টাগনের ওয়েবসাইটে নিহতের সংখ্যা 18 থেকে কমিয়ে 14 দেখানোর নতুন খবর সামনে এলে জোরালো প্রশ্ন তৈরি হয়। পেন্টাগনের মুখপাত্র শন প্যানেল একে সামরিক ডেটা সমস্যা বলে দাবি করলেও সমালোচকরা বলেছেন এটি ব্যর্থ সামরিক হস্তক্ষেপের আড়াল করার জন্য হিসাব নিকাশ করা এক রাজনৈতিক কৌশল। যুক্তরাষ্ট্রের সাবেক পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র নেড প্রাইস বলেন, যুদ্ধের প্রকৃত খেসারত থেকে আমেরিকানদের আড়াল করতে এসব করা হচ্ছে। যুদ্ধ শুরুর পর থেকে সামরিক গোপনীয়তা বজায় রাখার ইচ্ছা ও স্বচ্ছতার জন্য সংবাদ মাধ্যমের দাবি নিয়ে টানাপোড়েন চলছে। তবে 2025 সালের জানুয়ারিতে ডোনাল্ড ট্রাম্পের পুনরায় ক্ষমতা গ্রহণের পর থেকে সংবাদের অবাধ প্রবাহ মারাত্মকভাবে সংকুচিত করেছে পেন্টাগন, যাকে এখন ডিপার্টমেন্ট অব ওয়ার বা যুদ্ধ দপ্তর হিসেবে অভিহিত করা হচ্ছে। পেন্টাগন থেকে নিউ ইয়র্ক টাইমসের, এনপিআর ও পলিটিকোর মতো মূলধারার সংবাদ মাধ্যমগুলোকে সরিয়ে ট্রাম্প ঘনিষ্ঠ মাধ্যমগুলোকে জায়গা করে দেওয়া হয়েছে। প্রতিরক্ষা মন্ত্রী পিট হেগসেতের অনুমতি ছাড়া তথ্য প্রকাশের বিরুদ্ধে নতুন নিয়ম জারির পর গত অক্টোবরের অধিকাংশ সাংবাদিক পেন্টাগনকে বয়কট করেছে। পরবর্তীতে সাংবাদিকদের চলাচলের নানা বাধ্যবাধকতা আরোপ করা এবং চলতি জুনে প্রেস অফিসের শ্রেণীবদ্ধ এলাকা ঘোষণা করে সাংবাদিকদের প্রবেশ সম্পূর্ণ নিষেধ করা হয়। রিপোর্টার্স উইদাউট বর্ডার্সের ওয়াশিংটন পরিচালক ক্লেটন উইম্যানস বলেন, সাম্প্রতিক ইতিহাসে এই পেন্টাগন সংবাদ মাধ্যমের প্রতি সবচেয়ে বেশি শত্রুতাপূর্ণ আচরণ করছে। ইরান যুদ্ধে মার্কিন জনগণের কাছে ক্রমশ অপ্রিয় হয়ে উঠছে। এ পর্যন্ত এই যুদ্ধে প্রায় যুক্তরাষ্ট্রে ব্যয় করেছে $37.5 বিলিয়ন। তবে সাম্প্রতিক সিনেটর এক উত্তপ্ত শুনানিতে ডেমোক্র্যাট সিনেটর গ্যারি পিটার্স এই যুদ্ধকে সম্পূর্ণ ব্যর্থতা আখ্যা দিয়ে ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানান। প্রতিরক্ষা মন্ত্রী পিট হেগসেত, সাবেক গোয়েন্দা কর্মকর্তা ও নিরাপত্তা বিশেষজ্ঞ স্টিভেন ক্যাশ সতর্ক করে বলেন, ট্রাম্প প্রশাসন ও পেন্টাগন নেতৃত্ব সাধারণ জনগণ বা সংবাদ মাধ্যমকে তথ্য পাওয়ার অংশীদার মনে করে না, বরং তাদের প্রতিপক্ষ হিসেবে দেখে। তবে পেন্টাগনের তথ্য গোপনের সব চেষ্টাই সত্য প্রকাশে সাংবাদিকদের আরও মরিয়া করে তুলবে মনে করেন লিও প্যানেটা। তিনি বলেন, তারা যতই আড়াল করার চেষ্টা করুক না কেন, দিন শেষে সত্য সামনে আসবেই।